আসসালামু আলাইকুম। ইসলামিয়া ডিগ্রি কলেজ পরিচালিত ডিগ্রি প্রথম বর্ষের সামাজিক ইতিহাস অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা, প্রভাষক সমাজবিজ্ঞান, ইসলামিয়া ডিগ্রি কলেজ। ডিগ্রি প্রথম বর্ষের সমাজবিজ্ঞানে দুটি পত্র পড়ানো হয়, যার প্রথমটি হচ্ছে ইন্ট্রোডিউসিং সোশিওলজি এবং দ্বিতীয় পত্র হচ্ছে সোশ্যাল হিস্ট্রি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। আজকের পঠিত বিষয় হবে সোশ্যাল হিস্ট্রি এবং সোশ্যাল হিস্ট্রির দ্বিতীয় অধ্যায় কালচার অফ প্রিহিস্ট্রিক এজ এর দ্য নিওলিথিক অর নিওস্টেন এজ। আজকের পঠিত বিষয়ে প্রাগৈতিহাসিক যুগের সংস্কৃতি। আলোচনার আগে একটু বলে নিয়ে যাক যে প্রাগৈতিহাসিক বলতে অলিখিত ইতিহাসকে বোঝানো হয়, যেটি লিপিবদ্ধ নেই এমন ইতিহাসকে বোঝানো হয়। যেমন ঐতিহাসিক যে ইতিহাস সেটা হচ্ছে লিখিত, আর প্রাগৈতিহাসিক হচ্ছে যে যুগের ইতিহাসটা লিখিত আকারে পাওয়া যায় না সেটাই। যেমন ঐতিহাসিক ইতিহাস যেগুলো লিখিত সেগুলোকে আমরা তিন ভাগে ভাগ করি। তিনটি যুগে ঐতিহাসিকগণ ভাগ করে থাকেন, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং বর্তমানে আরও বলা হচ্ছে উত্তর আধুনিক যুগ। প্রত্নতত্ত্বের সময়কালের উপর ভিত্তি করে মানব সমাজকে কয়েকটি পর্যায়ে বিভক্ত করেছেন বিজ্ঞানীরা। এগুলো হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, ত্রাম যুগ এবং লৌহ যুগ। আজকে আমরা নব্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের যে প্রভাব সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আসা যাক যে প্রস্তর যুগের সময়কালটা একটু জানি। প্রাচীন প্রস্তর যুগ বলা হচ্ছে অর্থাৎ পৃথিবীতে মানব জাতি আসার পর থেকে, অর্থাৎ 6 লক্ষ বছর ধারণা করা হয় যে 6 লক্ষ বছর থেকে প্রায় 10,000 বছর আগের সময়কালকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়। প্রাচীন প্রস্তর যুগের পরে যে একটা সমাজ, যে একটা যুগ, সেটাকে বলা হয় নব্যপ্রস্তর যুগ। অর্থাৎ প্রস্তর যুগের শেষ ধাপ হচ্ছে নব্যপ্রস্তর যুগ, যেটা সময়কাল হচ্ছে 7,000 খ্রিস্টপূর্ব থেকে প্রায় 2,500 খ্রিস্টপূর্ব। এখন যদি 2020 সাল হয় তাহলে আপনারা ধরে নিতে পারেন যে 4,500 বছর আগে নব্যপ্রস্তর যুগের অস্তিত্ব ছিল। তখনকার সময়ের একটি মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে যে দ্য ফার্টাইল ক্রিসেন্ট অর্থাৎ উর্বরা ভূমি বলা হয়, চন্দ্রাকৃতি উর্বরা ভূমি। এটি গড়ে উঠেছিল আপনার ভূমধ্যসাগর, মিশর, যা কিনা মিশর যে সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল, আর অপরদিকে মেসোপটেমিয়া, যার দুই পাশে টাইগ্রিস নদী এবং ইউফ্রেটিস নদী ছিল। অর্থাৎ নদী কেন্দ্রিক এবং উপসাগরগুলো বেষ্টিত যে একটি এলাকা, সেখানে অর্থাৎ সবুজ যে অঞ্চলটি দেখা যাচ্ছে তার উপর সেই অঞ্চলেই নব্যপ্রস্তর যুগের সূচনা হয়, যেটি বর্তমান সমাজে যেটা মধ্যপ্রাচ্য বলা হচ্ছে। অর্থাৎ সেই ফার্টাইল ক্রিসেন্টের উপর আশেপাশের জমিগুলোতে উপর ভিত্তি করে নব্যপ্রস্তর যুগের সূচনা ঘটে। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে নব্যপ্রস্তর যুগ সমাজ এবং সভ্যতার বিকাশে কিভাবে ভূমিকা রেখেছিল, অর্থাৎ ইম্প্যাক্ট অফ নিওলিথিক এজ টু ম্যানিফেস্ট সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন। নব্যপ্রস্তর যুগের যেটা সবচেয়ে বেশি অবদান রেখেছে সেটা হচ্ছে এই যুগে এসে মানুষ কৃষি সূত্রপাত করে। অর্থাৎ প্রস্তর যুগের মানুষ যে খাদ্য সংগ্রহকারী মানুষ ছিল, সেই মানুষ খাদ্য উৎপাদনকারী মানুষে পরিণত হয়।
খাদ্য উৎপাদনের এই বিষয়ে ইতিহাস বলার আগে একটু বলে নেওয়া যাক যে প্রস্তর যুগে নারী এবং পুরুষের উভয়ে খাদ্য সংগ্রহের জন্য হয় শিকার না হলে ফলমূল সংগ্রহের উপর নির্ভর করতে হতো এবং সেই সময়ের জীবনকে বলা হতো, অর্থাৎ প্রস্তর যুগের সময়কার জীবনকে বলা হয় ভুরিভোজ নয়তো উপবাস। অর্থাৎ যখনই খাদ্য সংগ্রহ করা গিয়েছে তখন মানুষ খেতে পারতো, যদি খাদ্য সংগ্রহ করতে না পারতো তাহলে তাকে উপোস থাকতে হতো। সেই খাদ্য সংগ্রহকারী মানুষ নবপ্রস্তর যুগে এসে খাদ্য উৎপাদন করতে শুরু করে। এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে তখন দেখা যেত যে পুরুষরা শিকারে চলে যেত এবং অপেক্ষাকৃত কম শক্তি প্রয়োগ করা হয় এমন কাজগুলো নারীরা করতো, যার মধ্যে একটা হচ্ছে তারা ফলমূল সংগ্রহ করতো। ফলমূল সংগ্রহ করার সময় নারীরা প্রথম দেখে যে বীজটি যে খাওয়ার উচ্ছিষ্ট যে বীজটি থাকে সেটি থেকে আবার চারা জন্মায়। অর্থাৎ এখানে বলে নেওয়া ভালো যে কৃষির সূত্রপাত আসলে সমাজ জীবনে নারীদের হাত দিয়ে এসেছে এবং পরবর্তী সময়ে সেটি ব্যাপকভাবে যখন উৎপাদনে পরিণত হয় তখন সেটি পুরুষের হাতে হস্তান্তরিত হয়। সে যাই হোক, এরপর আসা যাক যে নবপ্রস্তর যুগের আরেকটি উল্লেখযোগ্য প্রভাব হচ্ছে এই সময়ে এসে মানুষ পশুপালন শুরু করে। অর্থাৎ একদিকে কৃষিকাজ শুরু হয়ে যায় এবং সাথে সাথে তারা যে পশু শিকার করতো সেই শিকারকৃত পশুগুলো যদি আহত অবস্থায় থাকতো তাহলে সেই পশুটাকে পরের দিন খাওয়ার জন্য তারা রেখে দিত। এই থেকে মানুষের মনে একটা ধারণা আসে যে আমরা পশুটাকে লালন পালন করতে পারি। অর্থাৎ মানুষ এই পর্যায়ে এসে অর্থাৎ নবপ্রস্তর যুগে এসে সে পশুপালনটি শুরু করে। পশুপালন শুরু করার ফলে তারা শিকার করতে হয় না, অর্থাৎ সে পশু উৎপাদন করতে পালন করতে শুরু করে। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যেসব প্রাণীকে মানুষ পালন করতে শুরু করে তার মধ্যে রয়েছে ছাগল, ভেড়া, গরু, ঘোড়া, এগুলো, শূকর। তবে প্রথম বলা যায় যে মানুষ প্রথম যে পশু পালন করে সেটা হচ্ছে কুকুর। অর্থাৎ কুকুর হচ্ছে প্রথম আপনার পালনের মানব সমাজের ইতিহাসে প্রথম পালন করা হয় পশু হচ্ছে কুকুর। এখন আসা যাক যে নবপ্রস্তর যুগে আরেকটি যেটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই সময় এসে বিনিময় প্রথার উদ্ভব হয়। অর্থাৎ এই সময় এসে বিনিময় প্রথা বলতে অর্থাৎ তখন যে বাণিজ্যটা চলতো সেটা হচ্ছে এক এলাকার মানুষ যদি কৃষি কাজ করতো, অন্য এলাকার মানুষ যদি পশুপালন করতো তাহলে অর্থাৎ পণ্যের বিনিময়ে পণ্য, অর্থাৎ এখানে একজনের কৃষির উৎপাদিত পণ্য এবং অন্যদিকে পশু, এটার মধ্যে তারা বিনিময় করত। অর্থাৎ এই সময় এসে তখন মুদ্রা অর্থনীতির বিকাশ হয়নি নবপ্রস্তর যুগে, কিন্তু বিনিময় প্রথার উদ্ভব হয়। এবং নবপ্রস্তর যুগে এসে অর্থাৎ মানুষ আস্তে আস্তে বাসস্থান নির্মাণে পারদর্শিতা অর্জন করে। এটার কারণ হচ্ছে প্রস্তর যুগে মানুষ যাযাবর ছিল এবং যাযাবর থাকতে তারা বাধ্য ছিল। কারণ হচ্ছে এক অঞ্চলে যদি সে ফলমূল সংগ্রহ করে এবং শিকার করে, পরবর্তী সময়ে কিছুদিন থাকার পরে সেখানে আর ফলমূলগুলো শেষ হয়ে যায়, যেহেতু সে খাদ্য উৎপাদন করতে পারতো না, তাকে ন্যাচারালি অন্য এলাকায় স্থানান্তর করতে হতো। এই সময় সে যখনই কৃষি সূত্রপাত হয়, মনে রাখবেন, যখনই কৃষি সূত্রপাত হয় তখনই মানুষ যে জায়গায় সে কৃষিকাজ করছে তার আশেপাশে স্থানে সে বসবাস করতে শুরু করে এবং যেহেতু সে বসবাস করতে শুরু করছে সেখানে আস্তে আস্তে তার বাসস্থান নির্মাণেও সে পারদর্শিতা অর্জন করছে। অর্থাৎ মানুষ আগে যেখানে পাহাড়ে গাছে থাকতো বা গুহায় থাকতো, সেইখান থেকে নবপ্রস্তর যুগে এসে মানুষ বাসস্থান তৈরি করে সেখানে থাকছে। নবপ্রস্তর যুগে এসে মানুষের টেকনোলজি বা প্রযুক্তি হাতিয়ারও উন্নত হতে থাকছে। অর্থাৎ
যেখানে প্রস্তর যুগে সাধারণ পাথর ইউজ করতো পশু শিকারের জন্য বা অন্যান্য কাজের জন্য, নিরাপত্তার জন্য, সেখানে দেখা যাচ্ছে যে নবপ্রস্তর যুগে এসে তার হাতিয়ার ব্যবস্থাও উন্নত হচ্ছে এবং হাতিয়ারগুলো আগে যে অমসৃণ ছিল সেগুলো আস্তে আস্তে মসৃণ হতে শুরু করছে এবং তার প্রযুক্তিও আস্তে আস্তে উন্নত হচ্ছে। আমরা সবাই জানি আমাদের আগুনের ব্যবহার শুরু হয় আসলে প্রস্তর যুগে, অর্থাৎ মানুষ ক্রমাগণন মানুষ প্রথম পাথরের সাথে পাথর ঘষে আগুনের সূত্রপাত করে, কিন্তু তারা শুধু আগুনের আবিষ্কার করেছে কিন্তু ব্যবহার তেমন একটা জানতো না। তারা কিন্তু কাঁচা মাংস বা খাদ্যটাকে যে আগুনে ঝলসে খাওয়ানো যায় সেটা তারা জানতো না। কিন্তু নবপ্রস্তর যুগে এসে মানুষ কিন্তু আগুনের ব্যবহারটা শিখে, অর্থাৎ আগুন দিয়ে সে পশু থেকে বা অন্যান্য প্রাণী থেকে রক্ষা পেতে পারছে, সে শীতটাকে নিবারণ করতে পারছে এইসব, আর খাবারটাকে সে আগুনের পুড়ে খাচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলো আসলে নবপ্রস্তর যুগে এসে মানুষ শিখে। এই সময় এসে দেখা যাচ্ছে যে নবপ্রস্তর যুগে এসে বয়ন শিল্পের একটা বিকাশ দেখা যাচ্ছে, যেখানে প্রস্তর যুগের মানুষের লজ্জা নিবারণের জন্য তারা গাছের ছাল, বাকল ইত্যাদি ব্যবহার করত। সেখানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তারা পোশাক তৈরি করতে পারছে বা বয়ন শিল্পের বিকাশ হচ্ছে। আর প্রত্নতাত্ত্বিকগণ বলছেন যে মিশর এবং পশ্চিম এশিয়ায় প্রথম যে বয়ন শিল্পের নিদর্শন বর্তমানে খুঁজে পাওয়া যায়। নবপ্রস্তর যুগে এসে যে প্রস্তর যুগে যে ক্ল্যান প্রথা ছিল সেটি আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে এবং পরিবারের প্রাধান্য শুরু হয়। এখানে ক্ল্যান প্রথা ক্ল্যান হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা বা দলগত সম্পর্ককে বোঝানো হয় যেখানে একই পূর্বপুরুষের কতগুলো ছোট ছোট দলকে বোঝানো হয়। অর্থাৎ প্রস্তর যুগের সমাজে মানুষ দলগতভাবে থাকতো এবং তাদের ছোট ছোট একই পূর্বপুরুষের দলকে নিয়েই থাকতো। দেখা যাচ্ছে নবপ্রস্তর যুগে যখন কৃষি সূচনা হয় তখন আস্তে আস্তে ক্ল্যান প্রথার বিলুপ্তি হয়ে যাচ্ছে এবং পরিবারের প্রাধান্য পেতে থাকছে। অর্থাৎ পরিবারের সিস্টেমটা আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে নবপ্রস্তর যুগে। আর প্রস্তর যুগে যেভাবে প্রশাসনিক কাঠামো গড়ে ওঠেনি, কিন্তু নবপ্রস্তর যুগে এসে আস্তে আস্তে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের উদ্ভব হচ্ছে। অর্থাৎ একসাথে অনেকগুলো মানুষ থাকার ফলে মানুষের মধ্যে একটা রাজনৈতিক সংগঠন গড়ে তোলার ধারণা জন্মলাভ করছে এই সময়ে। এই সময় এসে দেখা যাচ্ছে প্রথমে তো বংশানুক্রমিক রাজতন্ত্রই আসে, অর্থাৎ রাষ্ট্রের যে বিবর্তন সেখানে প্রথমে আসে বংশানুক্রমিক রাজতন্ত্র এবং এই বংশানুক্রমিক রাজতন্ত্রের উদ্ভব কিন্তু নবপ্রস্তর যুগেই সূচনা হয়। যেহেতু বলছি এই সময় এসে নবপ্রস্তর যুগে এসে কিন্তু মানুষের জনসংখ্যা আস্তে আস্তে কিন্তু সমাজের জনসংখ্যা বাড়তে থাকছে, আর বিভিন্ন কৃষি কাজ অন্যান্য বিষয়ের কারণে বিভিন্ন শ্রেণী তৈরি হচ্ছে এবং সম্প্রদায়ের সৃষ্টি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে যুদ্ধে পরাজিতদের, যারা যুদ্ধে বিজিত, তারা ভূমিদাসে পরিণত করছে। এখানে বিভিন্ন ধরনের শ্রেণী সৃষ্টি হচ্ছে, যেমন প্রভুভিত্ত, শাসক, শোষক, রাজশক্তি, অভিজাত শ্রেণী, ধর্মগুরু, কৃষক ইত্যাদি। অর্থাৎ এখানে এসে এটা বলা যায় যে বিভিন্ন শ্রেণী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন অসমতা এবং বিভিন্ন বৈষম্য আস্তে আস্তে সমাজে সৃষ্টি হতে থাকছে নবপ্রস্তর যুগে এসে। নবপ্রস্তর যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির বিকাশ হয় এই সময়ে। অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি বলতে এরকম একটা অর্থনীতিকে বোঝায়, অর্থাৎ কোনো একটা জায়গা বা অঞ্চল বা গ্রাম যদি কোনো বিষয়ে কোনো প্রয়োজনে অন্য সমাজের উপর নির্ভরশীল না হয় বা অন্য গ্রামের উপর নির্ভরশীল না হয়, সেটাকে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি বলে। অর্থাৎ আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ব্যবসা বাণিজ্য কোনো কিছুতেই যদি আপনি অন্য কোনো অঞ্চলের উপর নির্ভরশীল হতে না হয় তাহলে সেটাকে বলা হয় স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি। অর্থাৎ
তৎকালীন সময়ে নবপ্রস্তর যুগে যেসব প্রথমে তো গ্রাম গড়ে ওঠে, গ্রামগুলো একেবারে স্বয়ংসম্পূর্ণ ছিল এবং গ্রামবাসীরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য অন্য গ্রামের উপর কোনোভাবে নির্ভরশীল ছিল না। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, যেমন আমাদের ভারতীয় উপমহাদেশেও কিন্তু প্রথমে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি ছিল এবং শুধুমাত্র বলা হয়ে থাকে শুধুমাত্র লবণ এবং লোহা ছাড়া বাইরের কোথাও থেকে তার কোনো জিনিস আমদানি করতে হতো না। অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির বিকাশ আমরা নবপ্রস্তর যুগেই দেখতে পাই। এই সময়ে শ্রম বিভাজনটাও গুরুত্বপূর্ণ। নবপ্রস্তর যুগে এসে আমরা প্রস্তর যুগে যেটা দেখি, প্রস্তর যুগের শ্রম বিভাজন ছিল ন্যাচারাল ডিভিশন অফ লেবার, অর্থাৎ প্রকৃতি যেভাবে শ্রম বিভাজন বিভক্ত করে দেয়, যেমন নারীরা অপেক্ষাকৃত কম শক্তি প্রয়োগকারী কাজগুলো করতো এবং পুরুষরা একটু অপেক্ষাকৃত ভারী কাজগুলো করত। কিন্তু নবপ্রস্তর যুগে এসে সামাজিকভাবেই শ্রম বিভাজনটা গড়ে ওঠে। সেখানে নারীদেরকে শুধুমাত্র সন্তান উৎপাদন, লালন পালন, শস্য উৎপাদন, কাপড় বোনা, গৃহস্থালী কাজকর্মের জন্য বিভক্ত করা হচ্ছে, আর অপরদিকে পুরুষকে অস্ত্র তৈরি, শিকার, পশুপালন, গৃহ নির্মাণের কাজের জন্য কাজের জন্য বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ নবপ্রস্তর যুগে এসে সোশ্যাল ডিভিশন অফ লেবার শুরু হয়। সম্পত্তিতে ব্যক্তি মালিকানা, অর্থাৎ প্রস্তর যুগের পরে নবপ্রস্তর যুগে এসে যেহেতু সমাজ সভ্যতার একটু উন্নত হচ্ছে, এই সময় এসে জনসংখ্যাও বাড়ছে, আর যেহেতু কৃষি সূত্রপাত হয় তখন জমির গুরুত্ব দিন দিন বাড়তে থাকে। যেখানে আপনার প্রস্তর যুগে সম্পত্তির যে একটা ব্যক্তি মালিকানা থাকা তার ধারণাটাই অনুপস্থিত ছিল। অর্থাৎ এই সময়ে মানুষ জমির বা অন্যান্য ব্যক্তিগত সম্পদ বলে কোনো মালিকানা তাদের মধ্যে ছিল না। কিন্তু নবপ্রস্তর যুগে কৃষির আবির্ভাবের সাথে সাথে সম্পত্তিতে ব্যক্তি মালিকানা আসতে থাকে। অর্থাৎ এই সময় এসে জমি বেচাকেনা বা উর্বর ভূমিগুলো বেচাকেনা শুরু হয়। নবপ্রস্তর যুগে এসে যোগাযোগের জন্য একটা অন্যতম বাহন নৌযানের ব্যবহার শুরু হয়। তার হচ্ছে এবং এর উপর আরও গুরুত্বপূর্ণ হচ্ছে তারা পালের ব্যবহার শিখে, অর্থাৎ পালের সাহায্যে কীভাবে শ্রম কম ব্যবহার করে, অর্থাৎ প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে নৌযান পরিচালনার ব্যবহারও মানুষ নবপ্রস্তর যুগে এসে শিখে। এই নবপ্রস্তর যুগে যেসব আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখতে পাই সেগুলো আসলে বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রস্তর যুগের মানুষরা শিকারে যাওয়ার পূর্বে গুহায় শিকারের চিত্রগুলো তারা এঁকে রাখত এবং এটাকে তারা তাদের ভাগ্যের জন্য সুপ্রসন্ন মনে করত। তাদের এই ধরনের বিভিন্ন নিদর্শনগুলো মিশর, ইরাক, ইরান, গ্রিসে খুঁজে পাওয়া যাবে। এবার আসা যাক জাদুবিদ্যা ও ধর্মের উপস্থিতি নিয়ে। প্রস্তর যুগে মানুষের মধ্যে যেহেতু তারা সবসময় শিকার এবং খাদ্য সংগ্রহের মধ্যে ব্যস্ত থাকতো এবং যেহেতু তাদের জ্ঞানের বিকাশও তেমনভাবে বিকাশ লাভ করেনি, এই সময় এসে প্রথমে মানুষ ধর্মের উপস্থিতির আগে যেটা ছিল সেটা হচ্ছে জাদুবিদ্যা। আর মানুষ বলা হয়ে থাকে যে সমাজবিজ্ঞানীরা বলছেন যে ভয় থেকে আসলে মানুষের ধর্মের উৎপত্তি হয়। অর্থাৎ প্রস্তর যুগের মানুষের যে ঝড় তুফান, প্রাকৃতিক দুর্যোগ, যে ফসলহানি, এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য, অর্থাৎ ওই সময়ের অশুভ শক্তি থেকে রেহাই পাওয়ার জন্য আপনার সুপ্রিয়র পাওয়ারকে খুশি করার জন্য ধর্মের উপস্থিতি আসে। এবং আরও বলা হয়ে যায় ধর্মের যে বিবর্তন, সেখানে দেখা যায় যে সমাজের প্রথম দিকে থাকবে জাদুবিদ্যা, এরপর আসে ধর্ম, এরপরে আসে বিজ্ঞান। অর্থাৎ জাদুবিদ্যা এবং ধর্মের উপস্থিতি নবপ্রস্তর যুগে এসে দেখা যাচ্ছে। আমাদের দ্বিতীয় ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই নূহ আলাইহিস সালামের সময় যে নৌকায় সবাইকে আরোহণ করা হয় সেটি দেখানো হচ্ছে। এরপর আসা যাক নবপ্রস্তর যুগে
যে নগরকেন্দ্রিক সভ্যতাগুলো গড়ে উঠছে সেগুলোর উপর। এখানে দেখা যাচ্ছে মিশরের পিরামিড, স্ফিংস এবং অন্যদিকে রোমের স্থাপত্য দেখা যাচ্ছে। অর্থাৎ বলা হয়ে থাকে যে প্রথমে গ্রামকে কেন্দ্র করে আপনার সভ্যতাগুলো গড়ে উঠলেও গ্রাম ক্রমান্বয়ে নগরে পরিণত হয় এবং নবপ্রস্তর যুগে এসেই নগরকেন্দ্রিক সভ্যতাগুলো আস্তে আস্তে গড়ে উঠছে। মিশরীয় সভ্যতা, রোম সভ্যতা, গ্রিস সভ্যতা, এগুলো সবগুলোই কিন্তু নগরকেন্দ্রিক সভ্যতা, যার প্রথম ইন্ট্রোডিউসিং হয় নবপ্রস্তর যুগ সময়কালে। এবং সর্বশেষ যেটা বলা হয়ে থাকছে যে নবপ্রস্তর যুগে এসে মানুষ সামাজিক বন্ধন বাড়তে শুরু করে। অর্থাৎ এই সময় এসে পরিবারের গুরুত্ব এবং ফ্যামিলি সিস্টেমের এস্টাবলিশমেন্ট আছে। অর্থাৎ এই সময়ে এসে সামাজিক মর্যাদা এবং নিরাপত্তার জন্য মানুষ পরিবার এবং বিবাহের সূত্রপাত করে। প্রস্তর যুগেও যে পরিবার ছিল না তা না, তবে প্রস্তর যুগে যেটা ছিল সেটা হচ্ছে গোষ্ঠী বিবাহ, এবং ক্রমান্বয়ে সেটি আস্তে আস্তে বিবর্তনের ধারায় নবপ্রস্তর যুগে এসে বহু বিবাহের রূপ লাভ করে এবং বর্তমানে তো সেটি একক বিবাহে এসে পরিণতি লাভ করেছে। নবপলীয় বিপ্লব কনসেপ্টটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা নবপ্রস্তর যুগের যেসব সক্রিয় বৈশিষ্ট্য দেখেছি সেসব বৈশিষ্ট্যগুলো আসলেই কিন্তু সামাজিক ইতিহাসে জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নবপ্রস্তর যুগে যেসব বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে এগুলো সক্রিয় বৈশিষ্ট্যের জন্য ব্রিটিশ নৃবিজ্ঞানী গর্ডন চাইল্ড বলছেন যে এই সময়টা আসলে হচ্ছে নবপলীয় বিপ্লব। যিনি এই গর্ডন চাইল্ড এই মন্তব্যটি দিয়েছেন তার ম্যান মেক্স হিমসেলফ বইতে। এখানে আসা যাক নবপলীয় বিপ্লব কথাটি, অর্থাৎ বিপ্লব হচ্ছে কথাটি এই জন্যই ব্যবহার করা যায় যেটাকে বলা হয় আমূল পরিবর্তন। অর্থাৎ পূর্বের সাথে বর্তমান সময়ের আমূল পরিবর্তন বিষয়টিকে বোঝানোর জন্য বিপ্লব শব্দটি ব্যবহার করা হয়। তো নবপ্রস্তর যুগের এই যুগকে আসলে নবপলীয় বিপ্লব বলা হয়, কারণ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ সবচেয়ে বৃহৎ সময়কালের যুগ হলেও 7000 খ্রিস্টপূর্ব থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 5000 বা 5500 আর এই সময়কালে মানব ইতিহাসে যেসব উল্লেখযোগ্য পরিবর্তন হয় সেটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন কৃষি বিপ্লব, পশুপালন, উন্নত হাতিয়ার, এগুলো সবগুলোই এখনকার আমরা বর্তমান সমাজে যে গুলো ইউজ করছি তার সবগুলো আমরা আসলে যে কোনো পর্যায়ে আমরা নবপ্রস্তর যুগের অবদানের কাছে অবদানের জন্য নবপ্রস্তর যুগের অবদানের কাছে ফিরে যাচ্ছি। অর্থাৎ এই জন্য গর্ডন চাইল্ড বলছেন এটা নবপলীয় একটা বিপ্লবের সময় ছিল। নবপলীয় বিপ্লব, আশা করি নবপলীয় বিপ্লবটা এই কারণেই বলা হচ্ছে, অর্থাৎ আপনি বলতে পারেন যে সমাজের মানব ইতিহাসের সমাজের এর নবপ্রস্তর যুগ এক আমূল পরিবর্তনের একটা সূচনা করা হয়, সেটা হচ্ছে নবপ্রস্তর যুগে। আশা করি আপনাদের এই ক্লাসটি সামাজিক ইতিহাসে অধ্যয়নে সাহায্য করবে। এতক্ষণ এই অনলাইন ক্লাসটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।